আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন হুজ্জাতুল ইসলাম ডক্টর সৈয়দ আলীজাদে মুসাভি, অনারেবল রিপ্রেজেন্টেটিভ, অফিস অব দ্য সুপ্রিম লিডার অফ ইরান, সাউথ এশিয়ান রিজিয়ন। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং চুক্তি এবং আগামী দিনের ইরান কেমন হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান হাম খিদমতে শুমা ওয়া রহিম। আমি আপনাদের সকল শ্রোতা এবং দর্শককে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহাসান আরজে সালাম দারা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। খাহিশ মিکنم সালাম। তো শুরুতেই আমরা জানতে চাই যে আমরা জানি যে ইরানের সাবেক সুপ্রিম লিডার শহীদ সৈয়দ আলী খামেনি, তার জানাজা ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে এবং আশা করা যাচ্ছে যে এটা পৃথিবীর অন্যতম বৃহৎ একটা জনসমাবেশ হতে যাচ্ছে, যেটা আমরা শুনতে পেরেছি। তো সব মিলিয়ে ইমাম খামেনির এই শাহাদাত ইরানের কি প্রভাব পড়েছে? সত্যি কথা হলো যে ইরানের ইসলামী বিপ্লব শুরুর দিন থেকে প্রচণ্ড শত্রুতা এবং বিরোধিতার সম্মুখীন ছিল। এই শত্রুতা এবং বিরোধিতার কারণ ছিল এইটা যে একটা নতুন ন্যারেটিভ এই বিপ্লবের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছিল যে ইসলাম সেই সক্ষমতা রাখে একটা দেশ, একটা জাতি, একটা সমাজ, গোটা বিশ্বকে পরিচালনা করার ক্ষমতা ইসলামের আছে। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে দীর্ঘদিন যাবৎ ইরান শাসিত হয়েছে শহীদ ইমামের মাধ্যমে। তো তার এই চলে যাওয়াটা ইরানের স্ট্র্যাটেজিক্যালি এবং বিভিন্ন বিষয়ে, যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছি যে ইরানের যে নেতৃত্বের সাথে তার দ্বন্দ্ব ছিল তারা কেউই বেঁচে নেই, অর্থাৎ সমস্ত লিডারশিপকে শেষ করে দেওয়া হয়েছে। তো এরপরও কি মনে হয় যে ইরান মানে ইমাম খামেনির নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছিল বা যে পলিসিগুলো অবলম্বন করে এগিয়ে যাচ্ছিল, ইরান কি সেই পথেই আছে, না নতুন নেতৃত্ব নতুনভাবে শুরু করেছে? আমি শুরুতে বললাম যে আমাদের ইসলামী বিপ্লব শুরু থেকে প্রচণ্ড শত্রুতা এবং আপনার বিরোধিতার সম্মুখীন ছিল। এটা এক পর্যায়ে এসে শত্রুরা গুপ্ত হত্যার পথ বেছে নিল এবং আমাদের সর্বোচ্চ পদ থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের স্পিকার সহ মেম্বার যারা ছিলেন একসাথে মনে করেন ৭৪ জন তাদেরকে শহীদ করা হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত ছিল এবং সেই ধারারই একটা পর্যায়ে এসে আজকে আমাদের সর্বোচ্চ নেতাকে তারা শহীদ করেছে। এখন প্রশ্ন হলো যে সবাই যদি শহীদ হয়ে যায় তাহলে এখন কি ইরান আগের মতো শক্তিশালী আছে? উনি বললেন অবশ্যই। এই শহীদ এবং শাহাদাতগুলো প্রত্যেক সময় আমাদেরকে শক্তি যোগাইছে এবং নতুন নেতৃত্বের সৃষ্টি করেছে। আমরা এই দিক দিয়ে কখনো দুর্বল অনুভব করিনি। আপনার কোশ্চেনের দ্বিতীয় অংশটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাহবার শাহাদাতের প্রভাবটা। তো আমি এটা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে চাই। একটা হলো যে প্রভাব যেটা ইরানের ভিতরে অভ্যন্তরে, আর একটা হলো ইরানের বাইরে এবং বহির্বিশ্বে। তো ইরানের অভ্যন্তরে যেটা, সেটা আমি এক কথায় বলতে পারি যে রাহবারের শাহাদাত আমাদের ভিতরকার অনৈক্য, ভেদাভেদগুলো সব কিছু ভুলিয়ে দিয়ে মানুষকে এক প্ল্যাটফর্মে একত্রিত করেছে এবং জাতীয় শক্তিকে প্রচণ্ডভাবে উজ্জীবিত করেছে। আমি উদাহরণ দিয়ে বলি, আজকে প্রায় ১১০ দিন হচ্ছে রাহবারের শাহাদাতের পর থেকে। ১১০ দিন ইরানের জনগণ, বিশেষ করে তেহরানের জনগণ, তারা কিন্তু এখনো মাঠে ময়দানে রাস্তায়, এবং যতদিন না রাহবারের জানাজা অনুষ্ঠিত হবে ততদিন এই ধারা চলতে থাকবে। এইরকমভাবে আমাদেরকে একত্রিত করেছে। আর বহির্বিশ্বে এর প্রভাব যেটা, প্রথম মেসেজটা হলো এই যে ইরান কত মজলুম, ইরানের বিরুদ্ধে যে বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত এবং শেষ পর্যন্ত তাদের সর্বোচ্চ নেতাকে শহীদ করা হলো। যারা এই কাজগুলো করতেছে তারা কতটা ইরানকে মজলুমের অবস্থায় ফেলে দিয়েছে, এবং এটা একটা সহানুভূতি বিশ্বব্যাপী। কিন্তু আজকে কি মুসলমান কি অমুসলমান সবাই কিন্তু ইরানের নৈতিক জায়গাটা ইরানকে তারা সমর্থন করে যাচ্ছে। জানাজার প্রসঙ্গে আমি একটু জানতে চাই যে এটা নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, এবং যেহেতু সৈয়দ শহীদ ইমাম খামেনি একজন মুসলিম বিশ্বের
বড় নেতা ছিলেন। তো তার জানাজা ঘিরে ইরানের আয়োজন এবং নিরাপত্তাগত বিষয়গুলো নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। بله برنامه تشییع جنازه আপনি যেমনটা حضرت বললেন آقا যে خلیل تقریباً আমাদের دو ماه শহীদ রাহবার هست که অবশ্যই একজন مشغول বিশ্ব برنامه‌ریزی هستن পর্যায়ের و আর কি قرار بر این মুসলিম هست که নেতা در ছিলেন, লিডার تهران ছিলেন। روز তো جمعه কাজেই গত 2 মাস ধরে آفیش‌های কিন্তু رهبران ওনার کشورها জানাজার بازدید প্রস্তুতি داشته باشند و পর্ব بیان এগুলো চলছে ওখানে। اونجا ادای তো احترام এখন کنند. যে روز মোটামুটি شنبه একটা و یکشنبه রূপরেখা در দাঁড় تهران করানো হয়েছে, برگزار সেটা হলো بشه যে و আগামী برنامه‌ای শুক্রবার در থেকে قم هست 1,000 দিন جمعه ব্যাপী এই و بعد هم অনুষ্ঠানগুলো در হবে عراق এবং تشییع তেহরান, میشه و ইরানের بعد আরেকটা প্রধান نهایتاً শহর در কোম, مشهد। তারপরে যদিও تفاوتی که শেষ وجود পর্যন্ত داره ওনাকে این মাশহাদে هست ওনার که জন্মস্থানে تمام দাফন شهر করা হবে। تهران در حقیقت در این چند ইরাক روز থেকে تعطیل প্রায় هست 3 و মিলিয়ন شهر মানে قم 30 هم লক্ষ تعطیل اعلام ওনার شده ভক্ত তারা و چون ইরানের از মধ্যে ঢুকতে عراق চাইছে এবং قریب এই জানাজা 3 শরিক میلیون হতে نفر চাইছে। পরে اعلام সিদ্ধান্ত آمادگی হয়েছে যে برای এত آمدن বিপুল اعلام সংখ্যক کرده লোক بودن তাদের قرار আসা بر যাওয়া این شد বরং که جنازه রাহবারের به عراق মরদেহ برده ওইখানে بشه নিয়ে و যাওয়া قم হবে আর কি تشییع ইরাকে, بشه و তাদের نهایتاً হাতের در নাগালে যেন তারা مشهد একটু به ভক্তি خاک প্রদর্শন سپرده করতে بشه পারে। এরপরে و چون মাশহাদে تعداد مردم এনে ওখানে زیاده و চূড়ান্ত همونطور که পর্যায়ে فرمودید ওনাকে امکان داره که সমাধিস্থ مشکلاتی করা در হবে। هنگام তো دفن ইরাক থেকে جنازه হয়তো به وجود সফরটা بیاد احتمالاً در প্লেনে হতে পারে مشهد আর কি, به বিমান صورت যোগে হয়তো هوایی মাশহাদে আনা جنازه হতে পারে। به اصطلاح حمل بشه و مردم دیگه فشار به مردم نیاد. আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে দীর্ঘ আলোচনার পর যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনছি যে ইরানের মধ্যে দুটা গ্রুপ এখানে এই চুক্তি নিয়ে তৈরি হয়েছে। একদল মনে করছেন যে এই চুক্তিতে যাওয়া ঠিক হবে না, আবার সরকারপন্থী বিশেষ করে আব্বাস আরাকচি বিশেষ করে উনি চাচ্ছেন যে এই চুক্তি ইরানের বিজয় হয়েছে। তো আসলে কি ইরানের এই ধরনের কোনো এই বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা, আর যদি চুক্তি আমেরিকার সাথে যে চুক্তি এটা আসলে কতটুকু বিশ্বাস করছেন ইরানিয়ানরা বা তাদের দিক থেকে এই চুক্তিটার উপর কতটুকু আস্থা তারা রাখছেন؟ بله اختلاف از اینجا ناشی میشه که به هر حال امریکا در طول این مدت ها یعنی نه از ইরান আমেরিকার শান্তি আলোচনা বা চুক্তির ব্যাপারে আপনি যেটা বলেছেন আংশিক সত্য, কিন্তু আপনি যে বলছেন মনে করেন দুইটা ধারা তৈরি হয়ে গেছে, দুইটা দৃষ্টিভঙ্গি, একটা খবরের বিপরীত, বিষয়টা এরকম গভীর কিছু না। এটা রাজনৈতিক বিষয়ও না, এটা হলো যে ইরানের জনগণ দীর্ঘ যে অতীতের ইতিহাস, আমেরিকা সবসময় বিশ্বাসঘাতকতা করেছে, কোনো একটা কথা অঙ্গীকার করে সেটা রাখেনি। অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে। আপনারা এবারও জানেন যখন রাহবারকে শহীদ করা হয়েছে তখনও কিন্তু ইরানের ডিপ্লোম্যাটরা আলোচনায় ব্যস্ত ছিল। তা এই যে অতীত ওদের খুব খারাপ একটা ইতিহাস, এইটাতে আস্থার প্রশ্ন আছে। অনেক মানুষ আস্থা রাখা যায় না বলে আর কোনো হইতে যাইতে চায় না, কিন্তু সরকার পক্ষ যারা আছে আরাকচি সাহেব বা যাদের কথা বললেন, ওনারা বলতে চাচ্ছেন যে আমরা জেনেও ওদের সাথে করতে চাই যে ওদের মুখোশটা উন্মোচিত হোক। দেখো আমরা কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে গেছি, কিন্তু ওদের চরিত্র চেহারাটা উন্মোচিত হয়ে যাক, এবং ওরা জেনে বুঝে। এবং সবসময় দেখেছেন যে ওনারা কিন্তু ট্রিগারে হাত রেখেই কিন্তু আলোচনায় গেছেন, এবং যখনই কোনো অ্যাকশনে গেছে আমেরিকা, কোনো অপারেশন চালাচ্ছে, সাথে সাথে ইরান কিন্তু পদক্ষেপ নিয়েছে। তা এই জিনিসটা একটু যখন দৃশ্যমান হলো তখন আমাদের বর্তমান রাহবার একটা পদক্ষেপ নিলেন। উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, বললেন যে আমি নিজেও কিন্তু এই শান্তি চুক্তির পক্ষে না, কিন্তু যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে সরকার একটা ধারায় আগাচ্ছে, আমি সেই হিসেবে এটাকে এতটুকু অনুমতি দিয়েছি যে আলোচনা চলছে, কিন্তু আমি কখনো এটা আস্থা ছিল না আমার, এবং আমি চাই না এরকম কিছু ঘটুক যেটা মানে ইরানের জাতির জন্য ক্ষতিকর হবে। ঠিক আছে, এই জন্য এই অবস্থায় উনি বলেছেন যে ট্রিগারে হাত রেখে সম্পূর্ণ প্রস্তুতিটাকে আলোচনা চলতে পারে, এবং অবস্থা এখন সেইভাবেই আগাচ্ছে। ইরান কিন্তু ট্রিগার থেকে হাত সরায়নি, এটা উনি বলছেন। احیانا اتفاقی افتاد اینها عمل کنند. تو همین مدت کوتاه هم شما دیدید هنگامی که اینها عملی رو انجام دادن در 2-3 روز گذشته، ایران هم متقابلا جوابشون رو داده و با قوت و قدرت ایستاده و بعد از این پیام رهبری در حقیقت دیگه این اختلافات خیلی کم شده و همه زیر پرچم رهبری در حال حرکت. আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। ওনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি যে চুক্তিতে বিশেষ করে লেবাননের বিষয়টা খুব প্রাধান্য পেয়েছে, এবং সেই সাথে আমি জানতে চাই যে হামাস নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি কী?
এবং এই চুক্তিতে তো হামাসের প্রসঙ্গটা সেভাবে আসেনি, যদিও পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে তারা হামাসের অধিকারগুলোর ব্যাপারে বারবার বলেছে, কিন্তু সব মিলে এই মুহূর্তে ইরানের দৃষ্টিভঙ্গি কি হামাস নিয়ে? ایران از ابتدای انقلاب که خود امام خمینی انقلاب رو آغاز کردن مسئله دفاع از فلسطین رو به عنوان یک اصل قرار প্রথমত হলো যে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে আমাদের মহান ইমাম খোমেনি ফিলিস্তিনের ব্যাপারে, তাদের অধিকার রক্ষার ব্যাপারে উনি একেবারে একটা স্ট্রং অবস্থান নিয়েছিলেন এবং সেটাই আমাদের নীতি আজও পর্যন্ত। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এই এমওইউতে লেবাননকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কেন হামাসকে ওইভাবে দেখা হয়নি, উনি বলছেন যে এখানে পরিস্থিতির একটা ব্যাপার আছে। এই কিছুদিন আগে ইরান যে যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু ইসরায়েল এবং হামাসের মধ্যে এক ধরনের সমাধান হয়ে আছে, কিন্তু তাদের একটা সন্ধি চলছিল এবং সেটা এখনও বহাল আছে, যদিও ইসরায়েল মাঝে মাঝে এটারে লঙ্ঘন করে আর কি। কিন্তু আপনার লেবাননের ব্যাপারটা ওই সময় আলোচনায় আসেনি। আর ইরানের যখন এই যে আক্রমণটা হলো, লেবানন এবং বিশেষ করে হিজবুল্লাহ তারা কিন্তু অকাতরে ইরানের পক্ষে তারা কাজ করেছে, যুদ্ধ করেছে। এই কারণে আবার এর ফাঁকে ফাঁকে ইসরায়েল প্রচণ্ডভাবে প্রতিশোধমূলক আক্রমণ করেছে হিজবুল্লাহ এবং দক্ষিণ লেবাননে। লিথুয়ান একটা নদীর নাম আছে, একটা নদীর নাম উনি বললেন, সেই নদীর একটা জায়গা পর্যন্ত তারা সমস্ত জায়গা দখল করে সব বাড়িঘর উড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে এবং এটা আরও ভিতরে যাওয়ার ওদের ছিল। এই জন্য ইরান যেহেতু হিজবুল্লাহ একটা বড় অবদান রেখেছে ইরানের দুঃসময়ে, এই জন্যে এবং তাদের উপর আক্রমণ চলছে নিরবিচ্ছিন্নভাবে, সেই জন্যে প্রয়োজন বোধ করেছে এই সন্ধি চুক্তির মধ্যেও যেন অবশ্যই হিজবুল্লাহর ব্যাপারটা এবং লেবাননের ব্যাপারটা ইনক্লুড হয়, যাতে এগুলোর থামে। আর তা না হলে ইরানের কাছে যেমনভাবে লেবানন গুরুত্বপূর্ণ, একইভাবে হামাস এবং ফিলিস্তিন। و چون در اون ایام جنگ حزب الله و از اونور انصار الله از یمن کمک ایران میکردن و همکاری ایران میکردن، ایران خودش رو ملزم دونست الان هم که به هر حال اینها در فشار هستند و دارن بهشون حمله میشه، در حقیقت ایران کمک کنه و از این فشار جلوگیری کنه. و الا از حیث ماهیت که هر دو مظلومن، ایران جایگاه خودش رو داره، بنابراین اسماعیل حنیه رو به ایران دعوت کردیم، ما آوردیم در اونجا، بسیاری از دوستان حماس رفت و آمد دارن و واقعا نگاه ایران به فلسطین و لبنان فرقی نداره. অসংখ্য ধন্যবাদ হুজ্জাতুল ইসলাম ডক্টর সৈয়দ আলীজাদে মুসাভি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে আপনার সাথে ইরান এবং ইসলাম প্রসঙ্গ নিয়েও আরও কথা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। برای منم افتخاری আমিও অনেক খুশি আপনাদের স্টুডিওতে আসতে পেরেছি, আপনাদের এই চ্যানেলে বহু দর্শক রয়েছে, তাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা বৃহত্তর মুসলিম কান্ট্রি, ইরানের পাশে দাঁড়িয়ে একসাথে আমরা অনেক কিছু করতে পারবো বিশ্ববাসীর জন্য। مهمی رو در جهان اسلام رقم بزنه. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম হুজ্জাতুল ইসলাম ডক্টর সৈয়দ আলীজাদে মুসাভির সাথে, যিনি অনারেবল রিপ্রেজেন্টেটিভ অফিস অব দ্য সুপ্রিম লিডার অফ ইরান। প্রিয় দর্শক, ইরান এবং আন্তর্জাতিক নানা প্রসঙ্গ নিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। খোদা হাফেজ।